কি হলো বুচি, ওর দিচ্ছিস না কেন? শুধু ভালোবাসলেই আপনার ঘরে আসা যায় আর নইলে আসা যাবে না, এই নিয়মটা তো আগে ছিল না। কই, আমাকে তো আপনি ভালোবাসতেন না, অথচ আমার রুমে যেতেন, আমার বিছানায় ঘুমিয়েও থাকতেন, তখন তো এসব নিয়ম দেখিনি। আমি এসবের কথা বলছি না। ভালো যদি নাই বাসিস তাহলে আমার হাত থেকে রক্ত ঝরছে দেখে কেন ঘরে বসে থাকতে পারলি না? ছোটে আসতে হলো আমার কাছে কিসের টানে? মনুষ্যত্বের টানে। এ ছাড়া আর কোনো কারণ নেই। একজন মানুষ হিসাবে আমি আমার কর্তব্য করেছি শুধু। কর্তব্য মাই ফুটট। ভালোবাসতে যদি না পারিস তাহলে আমার প্রতি কোনো মায়া দেখাতে আসবি না, বুঝেছিস? রাগের চুল টানছে ভাইয়া। ধুর থাক তুই, তোর কর্তব্য নিয়ে আমি চলে যাচ্ছি। ভাইয়া, শয়তান পেতনির জামাই কুমির ছানা চলে গেল। কত তোর রাগের ধারদারি আমি। বাসার সামনের দক্ষিণের পুকুর পাড়ে বসে আছে রোদ। আজকে মনটা ভীষণ খারাপ তার। এতদিন ধরে রোজের ইমোশন ভালোবাসা কিছুই বুঝেনি সে। আর এখন যখন বুঝল তখন রোজই তার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। অবশ্য এতে রোজেরও দোষ দেখছে না রোদ, কারণ রোদ এটা ডিজার্ভ করে, সে না বুঝে অনেক কষ্ট দিয়েছে ওকে। আর কোনো কষ্ট দেবে না, এবার রোজের মনে আবারও ওর জায়গা করে নেবে। কিছুতেই দূরে যেতে দেবে না ওকে। রোজকে কি করে নিজের কাছে ফেরাবে সেই ভাবনায় বিভোর রোদ। তখনই পাশে এসে বসল নাহিদ। কিন্তু রোদের সেদিকে কোনো খেয়ালই নেই, সে এক ধ্যানে রোজের কথা ভাবতে ব্যস্ত। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ফিরে তাকাল রোদ। নাহিদকে দেখে কিছুটা অবাক হল সে। এই রাতের বেলা নাহিদ এখানে কি করে, কিভাবে জানল আমি এখানে? নাহিদ তুই? হুমম আমি। এত রাতে এখানে কি করছিস? বাড়ি যাচ্ছিস না কেন? তুই জানলি কি করে আমি বাড়ি যাইনি? মম বলেছে। উহুম। আন্টি বলেনি? যে বলার সে বলেছে। মম বলেনি? তাহলে কে? বুচি। হুমম তোর বুচি? মুচকি হেসে। ওর সাথে রাগ করে নাকি বাসা থেকে বেরিয়ে এসেছিস তাই খুব চিন্তায় আছে? তাড়াতাড়ি বাসায় যা, মেয়েটা চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। তুই যতটা বলছিস ততটাও চিন্তায় নেই রোজ। এখন আমাকে ভালোবাসে না। কান্না জড়িত কণ্ঠে সিয়ামকে ভালোবাসে। রোজকে খুব ভালোবেসে ফেলেছিস তাই না? এমন প্রশ্নে নিজেকে আর সামলাতে পারল না রোদ। নাহিদকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। নিজেকে কিছুটা সামলে হুমম খুব ভালোবাসি রোজকে। নিজের থেকেও বেশি, কিন্তু এতদিন এত কাছে ছিল তবুও বুঝতে পারিনি। আর আজ যখন আমি বুঝতে পারছি তখন ও আমার থেকে নিজেই দূরে সরে যাচ্ছে। এখন আমাকে নয়, সিয়ামকে চায় ও। ভুল জানিস তুই। তোর রোজ তোর আছে, ছিল আর থাকবেও। যতদূর রোজকে চিনেছি আমি, কখনো তোকে ভুলে অন্য কাউকে ভালোবাসার মতো মেয়ে রোজ নয়। আমিও সেটাই ভেবেছিলাম, কিন্তু আজকে রোজ স্পষ্ট জানিয়ে দিয়েছে ও আমাকে ভালোবাসে না। ও সিয়ামকে ভালোবাসে, আমাকে নয়, সিয়ামকে চায়। ভুল বলছে। তোর প্রতি রাগ আর অভিমান থেকে এ কথা বলেছে রোজ। তুই যে রোজকে ভালোবাসি সেটা বুঝতে পেরেছিস, কথাটা শুনে খুব খুশি আমি। পেছনে থেকে সিয়াম বলে উঠল, ইস ইস, আমরা আমাদের প্ল্যানে সাকসেস ইয়াহু। চোখের পানি মুছে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে আছে রোদ। কি বলছিস তোরা? প্ল্যান? কিসের প্ল্যান? নাহিদ দ্বারা বলছি, আসলে তুই রোজকে ভালোবাসিস নাকি এমনি রোজের সাথে ঝগড়া করিস, কেয়ার করিস, সেটা বোঝার জন্য আমরা সবাই মিলে একটা প্ল্যান বানাই। অবশ্য এই প্ল্যানের মাস্টার মাইন্ড হলেন লাবিব ভাইয়া। উনার বুদ্ধিতেই আমরা সবটা সেট করে ফেলি।
গ্রামে পৌঁছানোর আগে একদিন রাস্তায় লাবিব ভাইয়ার সাথে দেখা হয় আমার। তখনই তোদের কথা জিজ্ঞেস করেন উনি। আর সেদিন মনে আছে তোরা দুজনে রাস্তায় মারামারি করেছিলিস, সেই সবটা খুলে বলি উনাকে। কথাটা শুনে হাসতে হাসতে বেহুশ উনি। তারপর উনার পিচ্চির কষ্টের কথা বলতে শুরু করেন উনি। তখনই আমাকে বলেন উনাকে যেন একটু হেল্প করি আমি। উনি এটাই বুঝতে চান তুই সত্যি রোজকে ভালোবাসিস কিনা, আর যদি সত্যি ভালো না বাসিস তাহলে রোজকে বুঝিয়ে যেভাবেই হোক তোর জীবন থেকে দূরে সরিয়ে নেবেন উনি। কারণ ভালোবাসার মানুষের অবহেলা সহ্য করার চেয়ে দূরে চলে যাওয়া বলেই বেটার মনে করেন উনি। আমাদের প্ল্যানে তোকে জেলাস ফিল করানোর জন্য একটা ছেলে খুব দরকার ছিল। তখনই সিয়ামের কথা মাথায় আসে আমার। এ নিয়ে সিয়ামের সাথে কথা বলি আমি। সবটা শুনে সিয়ামও রাজি হয়ে যায়। ব্যাস, আমাদের প্ল্যান রেডি। এরপর হিরো হিরোইন ভিলেন সবাইকে নিয়ে পাড়ি দিলাম গ্রামের বাড়িতে। আর সেখানে ঘটল আরেক বিপত্তি। তোরা সেখানেও দুজনে ঝগড়াঝাটি মারামারি। উফফ বাবা! 1 মিনিট, তাহলে কি রোজ সবটা জানত? সিয়ামোনা এসবের কিছুই রোজ জানত না। ফার্স্ট প্ল্যান ছিল রোজের সাথে আমি কিছুটা টাইম স্পেন্ড করব, যা দেখে জেলাস হবি তুই। কিন্তু এই ঘাটতারা মেয়ে তো রোজ ছাড়া কারো সাথেই কথা বলতে ইচ্ছুক নয়। আমাকে সহ্যই করতে পারত না, আর আমি রোজের সাথে কথা বলারও তেমন স্কোপও পেতাম না। যখনই কথা বলতে যেতাম কোথা থেকে যেন তুই উড়ে চলে আসতি আমাদের মাঝে। আর তোর আর রোজের এমন আচরণে ফার্স্ট প্ল্যান ফ্লপ করে আমাদের। এরপর লাবিব ভাইয়া অনেক ভেবে সেকেন্ড প্ল্যান মোতাবেক হাঁটতে বলেন। তখনই আসে চিরকুটের বিষয়টা। যদি প্রথমবারেই তোর ভালোবাসাটা বুঝে যেতিস তাহলে এতগুলো শব্দ খরচ করে ওই চিরকুটটা লিখতে হতো না আমার। লাবিব ভাইয়ার কথাতেই ওই দিন তোর হাত দিয়ে রোজকে চিরকুট দেই আমি। আমাদের ধারণা ছিল চিরকুট দেখে রেগে যাবি তুই। চিরকুট দেওয়ার অপরাধে ইচ্ছামতো আমাকে বেধারাম পিটাবি, রোজকেও বকবি, তবে সেটা হার্ডলি নয়, ভালোবাসা দিয়ে মনের কথা বলবি। নইলে একবার ভাব, আমি যদি রোজকে ভালোবাসতাম তাহলে ওকে চিঠিটা তোকে দিয়ে পাঠাতাম কেন? এই কাজটা করার জন্য তো আরও অনেকেই ছিল। ভেবেছিলাম জেলাস হয়ে আমাকে মারধর করেও নিজের মনের কথা বুঝবি, কিন্তু আবারও সেই প্ল্যানে জল ঢেলে দিলি তুই। চিরকুট নিয়ে কি তামাশাটাই না করলি? আমরা কোথায় তোদের এক করতে চেয়েছিলাম, সেখানে তুই তোর ভালোবাসা ভুলে আমাকে হেল্প করতে লেগে পড়লি। তাই লাবিব ভাইয়া রোজের সাথে কথা বলল আমাকে নিয়ে, আর ওই রোদ পাগল মেয়ে আমাকে রিজেক্ট করে দিল। ব্যাস, দ্বিতীয় প্ল্যানেও আনসাকসেসফুল আমরা। রোদোহাচ্ছা, যদি রোজ তোকে অ্যাকসেপ্ট করে নিতে তখন তোরা কি করতিস? ওর মন পাল্টাতেই পারে, আমার জায়গায় তোকে পেয়ে যদি মেনে নিত। নাহিদে ব্যাপারে আমি আর লাবিব ভাইয়া 100% শিওর ছিলাম আমাদের হিরো সিয়াম হিরোইনের কাছে রিজেক্ট হচ্ছে। কারণ রোজ যতই ছেলেমানুষ হোক না কেন, রোজ ছাড়া কাউকে ভালোবাসতে পারবে না। রোদ আর রোজ এক আত্মা। রোদ পাগলি এত কষ্ট অবহেলা সহ্য করে যখন তোর পাশে আছে, তখন কোনো কিছুর বিনিময়ে তোকে ছাড়ছে না। সিয়াম দ্বিতীয়বার আনসাকসেসফুল হওয়ার পর সব আশা ছেড়ে দিয়েছিলাম আমরা। কিন্তু লাবিব ভাইয়া নাছোড়বান্দা, তিনি হারতে রাজি নন। তার পিচ্চি একতরফা ভালোবেসে কষ্টই পেয়ে যাবে এটা মানতে নারাজ উনি। তাই একটা শেষ চেষ্টা করেন, আর এবারে আমরা সফল। রোদ মনোযোগ সহকারে কথাগুলো শুনছে ওদের। আজ ওদের জন্যই নিজের ভালোবাসার উপলব্ধি করতে পেরেছে, নইলে হয়তো রোজকে হারিয়ে ফেলত সারা জীবনেরোর জন্য। নাহিদও পরপর 2টা প্ল্যানে ব্যর্থ হওয়ার পর তোকে খুন করতে ইচ্ছা করছিল আমার। মনোবলও ভেঙে গেছিল, আর এ নিয়ে এগুতে চাইছিলাম না, কিন্তু তবুও আশা ছাড়তেও পারছিলাম না। তাই অনেক খেটে খুঁটে থার্ড এন্ড লাস্ট প্ল্যান সুন্দর করে সাজান উনি। কিন্তু থার্ড প্ল্যানে একটা সমস্যায় পড়েছিলাম আমরা, সেটা হলো রোজ।
রোজ কেন ও কি করেছিল? সিয়াম আমাকে রিজেক্ট করার পর লাবিব ভাইয়া তোকে নিয়ে ওর সাথে কথা বলেন। তখন রোজ বলেছিল, আমি কালকে রোদ ভাইয়াকে আমার মনের কথা খুলে বলবো। আগেও অনেকবার বলেছি কিন্তু ওই কুমির ছানা মজা ভেবেছে আর নয়তো আমি বাচ্চাদের মতো কথা বলছি বলে হেসে উড়িয়ে দিয়েছে। এবার সত্যি সত্যি ওকে বলবো আমি। যদি ওর হ্যাঁ হয় তাহলে তো ঠিক আছে, আর যদি না হয়? দীর্ঘশ্বাস ফেলে, যদি না হয় তাহলে কি করবে? যদি না হয় আমাকে প্রত্যাখ্যান করে তাহলে সারা জীবনের মতো ওর লাইফ থেকে অনেক দূরে চলে যাব আমি। আর কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াবো না ওর সামনে। দূরে সরে যাব, নিজেকে সান্ত্বনা দেব এই বলে। আমার কপালেই রোদ ভাইয়া নেই। এখন বাড়ি যেতে পারবো না, কারণ কিছুদিনের মধ্যেই আমার ফাইনাল এক্সামের পর বাড়ি ফিরে আর ওই বাড়িতে ফিরব না আমি। তখনই লাবিব ভাইয়া ওকে আমার সাথে ভালোবাসার অভিনয় করার কথা বলেন, কিন্তু কিছুতেই রাজি হচ্ছিল না রোজ। নাহিদকে নিয়ে আমিও রোজকে অনেকবার বলেছি কিন্তু কিছুতেই রাজি করতে পারছিলাম না। অতঃপর লাবিব ভাইয়া ইমোশনালি ব্ল্যাকমেইল করলেন ওকে। প্ল্যান করে ওকে বললেন, পিচ্চি তুমি কি জানো আম্মুর পরে আমি কাদেরকে সবথেকে বেশি ভালোবাসি? রোজ মাথা নাড়িয়ে না বলল, লাবিবও বোকা মেয়ে। তোমাকে আর মামনিকে। মামনি আমার কাছে মায়ের থেকে কম নন, একদম মায়েরই প্রতিচ্ছবি দেখতে পাই উনার মাঝে। জানো তো আমার কোনো ভাই বোন নেই। একটা বোনের অভাব ছিল আমার, কিন্তু তোমাকে দেখে আমার সে অভাবটাও পূরণ হয়ে গেছে, কারণ তোমাকে আমি আমার বোন মনে করি। এটা কি বিশ্বাস করো পিচ্চি? আমাকে কি সত্যি ভাইয়া মনে করো নাকি শুধু মুখেই লাবিব ভাইয়া ডাকো? না ভাইয়া, কি বলছেন এসব? কখনো নিজের ভাইয়ের থেকে কম আপন ভাবিনি আপনাকে। মনে প্রাণে বিশ্বাস করি আপনি আমার আরেকটা ভাইয়া। শুনে ভালো লাগলো। জানো তো পরশু চলে যাব আমি। তাই ভাই হিসাবে আমি চাই যাওয়ার আগে তুমি আমায় একটা গিফট দাও। প্লিজ না করো না। কি গিফট ভাইয়া? আর আমি তো রোজগার করি না, তাহলে আপনাকে গিফট দেব কি করে? নিজের টাকায় গিফট দেওয়ার সাধ্য যে আমার নেই। আছে আমার, যা চাই তা দিতে পারবে তুমি। শুধু বলো দিবে কিনা। আচ্ছা দিব। এবার বলুন কি চান আপনি? আমি চাই রোদকে দেখিয়ে সিয়ামের সাথে তুমি ভালোবাসার নাটক করো। ওকে ইগনোর করো যাতে বুঝতে পারে তুমি ওর কি হও। সরি ভাইয়া, এটা আমি করতে পারবো না। আপনি অন্য কিছু বলুন আমি দিব, কিন্তু এটা কিছুতেই পারবো না। তাহলে ঠিক আছে, লাগবে না আমার। আজ যদি আমার নিজের বোন হতে তাহলে এভাবে না করতে পারতে না। যতই খারাপ লাগুক না কেন ভাইয়ের খুশির যোগ্য সব করতে পারতে, কিন্তু। আচ্ছা বাদ দাও, আসছি আমি। দাঁড়ান ভাইয়া, যতই কষ্ট হোক আপনাকে খুশি করার জন্য এটা করব আমি। কিন্তু একটা শর্ত আছে, যদি সেটা মানেন তবেই। কি শর্ত? আমরা যে কোনো শর্তেই রাজি। রোদস শর্ত? কি সেই শর্ত? নাহিদোস শর্তটা হলো এই যে, যদি তুই ওকে ফিরিয়ে দিস তাহলে ও তোর থেকে দূরে চলে যাবে, আর কখনো তোকে ভালোবাসবে না। যদি তুই ওকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠিস তবুও না। আর এর জন্য আমরা কেউ যেন ওকে কোনো রিকোয়েস্ট না করি। আমরাও বোকার মতো রাজি হয়ে যাই, কারণ আমরা ভেবেছিলাম সেদিন আর যাই করিস না কেন রোজকে রিজেক্ট করবি না তুই। কিন্তু আমরা যখন যা ভাবি সবসময় তার উল্টোটা ঘটাস তুই। এবারও তাই হলো, তুই রোজকে ফিরিয়ে দিলি। তাও আবার এমনি ফিরিয়ে দিলে ঠিক ছিল, কিন্তু থাপ্পড় দিয়ে এতগুলো কথা শুনিয়ে দিয়েছিলিস ওকে।
যা হজম করতে পারেনি রোজ। ওই দিন খুব কেঁদেছিল কিন্তু কাউকে বুঝতে দেয়নি মেয়েটা। তুই যখন রোদকে থাপ্পড় দিয়েছিলিস তখন তোদের থেকে কিছুটা দূরে আমি আর সিয়াম দাঁড়িয়েছিলাম, তখনই তোদের কথাগুলো কানে আসে আমাদের। তারপরে রোজ যখন রুম থেকে বেরিয়ে সিয়ামকে অ্যাকসেপ্ট করল, বিশ্বাস কর খুব অবাক হয়েছিলাম আমি। এরপর এ নিয়ে আমাদের সাথে কথা বলেও, জানিস, কথা বলার সময় বারবার কথা আটকে যাচ্ছিল ওর গলায়। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল হয়ে গিয়েছিল। সব ঠিক থাকতো যদি ওই দিন এত অপমান না করতি, তাহলে হয়তো তোকে ক্ষমা করে দিত, কিন্তু তোর বলা প্রত্যেকটা কথায় অনেক বেশি কষ্ট পেয়েছিল রোজ। তাই তোর উপর খুব রেগে গিয়েছিল। জেদের বসে না চাইতেও তোকে দেখিয়ে সিয়ামের সাথে কথা বলতো, ঘুরতো ফিরতো। আর তা দেখে সহ্য করতে পারলি না তুই। তুই রোজকে ভালোবাসবি, এটা ওর প্রতিজ্ঞা হয়ে দাঁড়িয়েছিল। চেয়েছিল তোর মতো স্মার্ট হ্যান্ডসাম ছেলে রোজের মতো বুচি পেচি তারছিরা মেয়ের প্রেমে পড়ুক, এন্ড ফাইনালি রোজ সাকসেস। রোদ লাভস রোজ। কথাগুলো শুনে চোখ থেকে পানি ঝরছে রোদের। কত কষ্ট দিয়েছি আমার বুচিকে। এমনিতে পিচ্ছি হলেও আমার দেওয়া কষ্টগুলোকে বুকে নিয়ে বেঁচে আছে। আসলে কখনো ওকে নিয়ে কিছু ভাবিনি আমি। আমার লাইফে ওর প্রয়োজনীয়তা কি সেটা উপলব্ধি করতে পারিনি আমি। তখন বলেছিল একদিন ঠিক বুঝবো বুচি আমার কি, কিন্তু সেদিন ও ফিরবে না আমার কাছে। এই নাহিদ বুচি কি কখনো আমাকে মেনে নেবে বল না তুই? নাহিদও তোকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই রোদ। আজ তোদের সম্পর্ক যেই জায়গায় দাঁড়িয়েছে তার জন্য একমায় তুই দায়ী, আর কেউ নয়। আমরা সবাই তোকে অনেক বুঝিয়েছি কিন্তু তুই বুঝিসনি। লাবিব ভাইয়া যাওয়ার দিনও তোকে অনেক কথা বলে গেছেন কিন্তু তুই সেদিনও বুঝিসনি। এবার রোজকে তোর কাছে ফিরিয়ে আনার দায়িত্ব একমায় তোর। আমাদের কিছুই করার নেই। রোদো, তার মানে সেদিন লাবিব ভাইয়া এতগুলো কথা আমায় এমনি এমনি বলেনি। ওই দিন রাতে কি ঘটতে পারে সেটার ইঙ্গিত দিয়েছিল। আর বারবার বলছিল রোজকে যেন কোনো কষ্ট না দিই। আমিও কথা দিয়েছিলাম কিন্তু সেই কথা রাখতে পারিনি আমি। আমিই রোজকে কষ্ট দিয়ে তিলে তিলে মেরে ফেলছি। কিন্তু আর না, এতটুকু কষ্টও পেতে দেব না ওকে। ওর ভালোবাসা পাওয়ার জন্য ওর থেকে পাওয়া সব কষ্ট অপমান সহ্য করে ওর মন জিতে নেব আমি। সিয়ামতাই যেন হয় রোদ। আমরাও সেটাই চাই। তোমরা দুজনে দুজনের সাথে ভালো থাকো। রোদো, সিয়ামের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছি আমি। ওর চোখ মুখে কষ্টের চিহ্ন। আচ্ছা সিয়াম কি আমার বুচিকে ভালোবাসে? সিয়াম, তুই কি সত্যি রোজকে ভালোবাসিস না? সবটাই নাটক। রোদের কথায় ওর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে সিয়াম বলল, রোদ আর রোজের গল্পের একটা ক্যারেক্টারের নাম হল সিয়াম, যে রোদ আর রোজকে এক করার জন্য রোজের সাথে ভালোবাসার অভিনয় করেছে। গল্পের ভিলেন হিসাবে সেখানে স্থান পেলেও হিরো হিসাবে তার জায়গা নাই। এই গল্পে ভিলেনের পার্ট করেও অনেক হ্যাপি আমি। কারণ কি জানিস? কারণ একটা অপ্রকাশিত ভালোবাসার দুজন মানুষকে এক করতে পেরেছি আমরা। আজ এতদিনের কষ্টে সফল আমরা। যদিও এখন রোজ তোর উপর রেগে আছে, তবুও আমার বিশ্বাস তোরা একদিন এক হবিই হবি। নাহিদ ভাই, এসব কথা বাদ দে। আবারও তুই আর রোজ এক হয়ে আগের মতো ঝগড়া মারামারিতে মেতে উঠো, এটাই আমরা চাই। আচ্ছা, রাত অনেক হয়েছে, এবার বাসায় যা। মেয়েটা হয়তো না খেয়ে তোর চিন্তায় বসে আছে। রোদো হুমম। আবারও রোজের মন জয় করে ওর মনে ঘৃণার আবরণ সরিয়ে আবারও ভালোবাসার বীজ বপন করব আমি। আচ্ছা নাহিদ, এতদিন তো আমার বন্ধু হয়েও রোজকে অনেক হেল্প করলি, তোরা এবার ওকে ফিরে পাওয়ার জন্য আমায় একটু হেল্প কর।
নাহিদ সে করতেই পারি, তবে আড়াল থেকে। তোর জন্য আমার কাছে একটা প্ল্যান আছে। আমি 100% শিওর এতে কাজ হবে। রোদো, থ্যাঙ্কস দোস্ত, এত সুন্দর একটা বুদ্ধি দেওয়ার জন্য। জানি তোদের কাছে আমার ঋণের শেষ নেই। তোদের সবার প্রচেষ্টায় আমার লাইফে রোজের ভ্যালু কি বুঝতে পেরেছি আমি। তোদের এই উপকারের জন্য তোদের কাছে চিরঋণী হয়ে থাকব আমি। সিয়াম প্লাস নাহিদ, শালা এত ফর্মালিটি করতে হবে না আমাদের সাথে। এটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। এবার আমরা শুধু এটাই চাই, তোরা দুজনে দুজন বুঝো, ভালো থাক। হুমম, এখন সেটাই হবে। কাল থেকে রোজকে পাওয়ার জন্য শুরু হবে রোদের নতুন জীবন। বন্ধুদের বিদায় জানিয়ে হ্যাপি মুডে বাসায় ফিরেছে রোদ। এসেই মায়ের কাছে হাজারটা বকা শুনতে হয়েছে তাকে, কিন্তু তাতে একটুও খারাপ লাগছে না তার। শুধু দাঁত বের করে হেসেই চলেছে। ব্যাপারটায় বেশ অবাক তার মা। কিরে, তোর কি হয়েছে? আজ একটু বেশিই খুশি মনে হচ্ছে। হুমম, আজকে আমি অনেক খুশি মম। মনে হচ্ছে বুকের উপর থেকে ভারী কোনো পাথর সরে গেছে। আচ্ছা মম, বুচি কোথায়, ঘুমিয়ে পড়েছে নাকি? হুম, মেয়েটার মনটা ভালো না, কোনো কিছু নিয়ে খুব চিন্তায় আছে। আজ না খেয়েই ঘুমিয়ে পড়েছে। তুই খেয়ে নে। অহোহ, না মম, আমিও খাবো না, খিদে নেই। রুমের দিকে যাচ্ছি আমি, পেছনে মায়ের ডাক শুনে দাঁড়িয়ে পড়লাম আমি। রোদ। হুমম মম, তোর আর রোজের মধ্যে কি হয়েছে জানি না আমি। বাসাটা আগের মতো নেই, কেমন নীরব হয়ে গেছে। এ নীরবতা মানতে পারছি না আমি। আগের মতো দুজনে হাসখেল, মারামারি, ঝগড়াঝাটিতে সারা বাড়ি মাতিয়ে তোলো প্লিজ। মম, তুমি টেনশন করো না। আগামীকাল থেকে নতুন এক রোদকে দেখবে তুমি। রোদ আর রোজ আগের মতোই ঝগড়াঝাটি করবে, খিলখিলিয়ে হাসবে, একসাথে কলেজ যাবে, ফিরবে। হাসিমুখে বললেন, তাই যেন হয়। আমরা তো এই দিনটার জন্যই অপেক্ষা করছি। ওকে মম, গুড নাইট। হুমম, বিছানায় বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে রোজ। গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম রোজের দিকে। রোজ এখনো ঘুমিয়ে আছে। রোজের পাশে বসে ওর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে আমি। ঘুমের মধ্য কি মায়াবী লাগছে মেয়েটাকে। ওই চোখের দিকে হাজার বছর চেয়ে থাকলেও ওকে দেখার স্বাদ মিটবে না আমার। অনেকক্ষণ রোজেকে দেখে কপালে আলতো করে একটা চুমো এঁকে দিলাম আমি। কপালে নরম কিছুর আভাস পাওয়ায় নড়েচড়ে উঠল রোজ। কিন্তু ঘুমন্ত চোখে তাকানোর ইচ্ছা করছে না ওর। তাই আবারও কোলবালিশ টেনে শুয়ে পড়ল রোজ। কিন্তু ঘুমের মধ্যে থাকায় কোলবালিশ ভেবে আমার হাতকে বুকে জড়িয়ে শুয়ে আছে। আমি ক্রমাগত হাত ছাড়ানোর চেষ্টা চালাচ্ছি, কিন্তু বুচি ছাড়ছে না। ঘুমন্ত রোজের মুখের দিকে তাকিয়ে খুব মায়া হলো আমার। তাই ঘুম না ভাঙ্গিয়ে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে ওর পাশেই শুয়ে পড়লাম আমি। সকালে পাখির কিচিরমিচির ডাকে ঘুম ভাঙল আমার। আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে রোজ। ওর দিকে তাকিয়ে দুষ্টু বুদ্ধি মাথায় এলো আমার। আলতো করে বিছানায় শুয়ে উঠে ড্রেসিং টেবিলের সামনে গেলাম আমি। আমার কাজ শেষ করে একটু পর আবারও ওর পাশে এসে শুয়ে পড়লাম আমি। কিছুক্ষণ পর রোদের আলোয় ঘুম ভাঙল আমার। মনে হচ্ছে নরম কোনো কিছুর উপর শুয়ে আছি আমি। কিন্তু আমি তো বিছানাতে শুয়েছিলাম তাহলে। ঘুম থেকে উঠে বসে আড়মোড়া দিয়ে বিছানা থেকে নামতে যাব, তখনই চিৎকার দিয়ে উঠলাম আমি। এটা কি? ভাইয়া এখানে কি করছে? ওই ভাইয়া, তাড়াতাড়ি উঠুন, আপনার রুম থাকতে আপনি আমার রুমে কেন? উফফ বুচি, এভাবে কাকের মতে চেঁচাচ্ছিস কেন? ডিস্টার্ব করিস না তো। তোর জ্বালায় কি সকালেও ঘুমাতে পারবো না আমি।
সারা রাত ঘুমাতে দিসনি, তোর যা ইচ্ছা হয়েছে আমার সাথে তাই করেছিস, একটুও শান্তি দিসনি। এখন একটু শান্তিতে ঘুমাতে দে প্লিজ। যা ইচ্ছা তাই করেছি মানে? কি যা তা বলছেন আপনি? অ্যাংরি লুক নিয়ে আমার কথায় এক লাফে বিছানায় উঠে বসল ভাইয়া। কি বলছিস, তোর কিছু মনে নেই? কাল রাতে, লজ্জা পেয়ে। কাল রাতে? রাতে কি হয়েছিল সেটাই তো জানতে চাইছি। তুই এমনি মুখেই শুধু বলিস আমাকে ভালোবাসিস না, কিন্তু কাল রাতে প্রমাণ করে দিয়েছিস তুই আমাকে কতটা ভালোবাসিস। ভালো না বাসলে আমার সাথে এসব করতে পারতিস না। আরে বাবা, এত ঘুরিয়ে পেছিয়ে না বলে। কি করেছি আমি বলবেন তো? কি করিসনি সেটা বল। তুই আমার দিকে তাকিয়ে কিছু কি বুঝতে পারছিস না? একবার ভালো করে আমাকে দেখ, তারপর বুঝতে পারবি। ভাইয়ার কথায় ভাইয়াকে ভালো করে স্ক্যান করলাম আমি। ভাইয়ার গালে, কপালে, গলায়, বুকে লিপ ব্রাইট, তার মানে আমি। অহোহো মাই গড! কিন্তু এটা কি করে হতে পারে ভেবেই দুচোখ ভিজে গেল আমার। অশ্রুসিক্ত চোখে ভাইয়ার দিকে তাকালাম আমি। ভাইয়া অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আপনি আমার সাথে এটা করতে পারলেন কি করে? দুহাত দিয়ে মুখ ঢেকে কান্নায় ভেঙ্গে পড়লাম আমি। দেখ, আমাকে দোষ দিবি না, আমি কিছু করিনি। যা করেছিস তুই স্বেচ্ছায় করেছিস। অনেক বাধা দিয়েছিলাম আমি, কিন্তু তুই শুনিসনি। আমার মতো নিরীহ ছেলেকে এভাবে। চুপ করুন। ভাইয়ার কথায় আবারও কেঁদে উঠলাম আমি। কিন্তু এত কিছু হয়ে গেল, আমার কিছু মনে নেই কেন? সেটা কি করে জানবো আমি? বাসায় ফিরে তোকে দেখতে তোর রুমে এসেছিলাম আমি। এসেই ফেঁসে গেলাম কি সারারাত কি অত্যাচারটাই না করলি আমার উপর। আচ্ছা, এতে কোনো প্রবলেম নেই আমার, কারণ আমি তোকে ভালোবাসি। তাই এত টেনশন করিস না, যা ফ্রেশ হয়ে নে, আমিও রুমে যাই বলেই উঠে চলে গেল ভাইয়া। আমি এখনো বিছানায় বসে কাঁদছি, কি হয়ে গেল আমার সাথে। ছি, এতটা জঘন্য কাজ আমি করেছি ভাবতেই গা ঘিন ঘিন করছে আমার। নিজেকে নিজেরই খুন করতে ইচ্ছা করছে আমার। আচ্ছা ভাইয়া কি সত্যি বলছে? যদি সত্যি বলে থাকে তাহলে আমার কিছু মনে নেই কেন? বুচির রুম থেকে এসে হাসতে হাসতে মরছি আমি। কি বোকা মেয়ে রে বাবা! যা বললাম তাই বিশ্বাস করে কাঁদতে বসল। কিরে, ভাবল কিছু হয়েছে, তাও আবার ও করেছে সত্যি। এখনো সেই পিচ্চি আছে, নইলে সামান্য লিপস্টিক দেখে কোনো কিছু বিচার না করেই এটা ভাবতে পারে। এখন যদি বলতাম আমি ওর সাথে জড়িয়েছি তাহলে এতক্ষণে মরা কান্না জুড়ে পুরো বাসা মাথায় নিত। যাক, বুদ্ধিটা মাথায় এসেছিল, না হলে বুচিকে এভাবে বোকা বানাতে পারতাম। উফ অফ, এত বোকা এই মেয়ে। শাওয়ার নিয়ে বাথ টাওয়াল পরে রুমে এসে ড্রেস হাতে দাঁড়িয়ে আছি আমি। কোনটা পরব ঠিক বুঝে উঠতে পারছি না। একবার এটা দেখছি তো আরেকবার অন্যটা দেখছি। পিঙ্ক নাকি হোয়াইট, কোনটা বেশি মানাবে? ড্রেস হাতে এই সিদ্ধান্তহীনতায় ভুগছি আমি। তখনই দরজার খোলার শব্দে দরজার দিকে তাকালাম আমি। রোদ ভাইয়া রুমে ঢুকছে অহোহশিট। আমি দরজা লক করিনি। আপনি আমার রুমে কেন? জানেন না কারো রুমে ঢোকার আগে দরজায় নক করতে হয়? এই চুপ, গাধি কোথাকার, তুই জানিস না রুমে ড্রেস চেঞ্জ করতে হলে দরজা লক করতে হয়? রুমে ঢুকতে ঢুকতে আমি আমার রুমে যখন যা ইচ্ছা তাই করব। ইচ্ছা হলে লক করব, না হলে করবে না। তাই বলে আপনি বিনা পারমিশনে নক না করেই ঢুকে পড়বেন? ম্যানার্স শিখেননি? তাহলে আমিও যখন যেখানে ইচ্ছা তখন সেখানেই যাব।
এতে তুই যেভাবেই থাকিস না কেন তোর যদি কোনো প্রবলেম না হয় তাহলে আমার আবার কিসের প্রবলেম? বের হন। নির্লজ্জ এখনো এখানে দাঁড়িয়ে আছেন। বেরিয়ে যান এখান থেকে, আমি চেঞ্জ করব। ঘোর লাগা চোখে রোজকে দেখছি। এ যেন অন্য এক জগতে বিরাজ করছি আমি। এত লজ্জা পাচ্ছিস কেন রে বুচি? তোকে তো এভাবে আমি প্রথম দেখছি না। কাল রাতেও তো। কাল রাতের কথা শুনেই গলা শুকিয়ে গেল আমার। তবুও নিজেকে স্বাভাবিক রেখে বললাম, অযথা ফালতু কথা বলবেন না। কাল এসব কিছুই হয়নি হলে আমি বুঝতে পারতাম। এতগুলো প্রমাণ পাওয়ার পরও বলছিস কিছুই হয়নি। কাল তুই আমাকে আদর করে পাগল বানিয়ে দিয়েছিস, আর এখন তোকে এভাবে দেখে আমারও তোকে আদর করতে ইচ্ছা করছে। এই ইচ্ছাটাকে আমার প্রাধান্য দিতেই হবে রে বুচি। সামনে এগুতে এগুতে নেশা ধরা চোখে মুখে দুষ্টু হাসি নিয়ে আমার দিকে এগিয়ে আসছেন উনি। আমার সামনে আসতেই চোখ খিচে বন্ধ করে দাঁড়িয়ে আছি আমি। হঠাৎ হাতে একজোড়া হাতের স্পর্শ পেয়ে চোখে খুলে তাকালাম। উনি আমার হাত থেকে ড্রেস নিয়ে একটা ছুঁড়ে মারলেন বিছানায়, আর অন্যটা হাতে নিয়ে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলে উঠলেন, ব্লু এন্ড হোয়াইট এটাতেই তোকে ভালো মানাবে, সো এটাই পর। আর যতটা খারাপ ভাবিস আমায় ততটাও খারাপ নই আমি। তোর ইচ্ছা ছাড়া তোকে কিছুতেই টাচ করব না আমি। তুই চেঞ্জ করে নে, আমি আসছি। ভাইয়া। আমার ডাকে দ্রুত 360 ডিগ্রি এঙ্গেলে ঘুরে তাকালেন উনি। কিছু কি বলবি? মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম আমি। কি বলবি তাড়াতাড়ি বলে ফেল, কারণ আজ ভার্সিটি যেতে হবে, নয়তো লেট হয়ে যাবে। করুণ চোখে ভাইয়ার দিকে তাকিয়ে প্রশ্নে ছুঁড়ে মারলাম আমি। আচ্ছা ভাইয়া, কালকে কি সত্যি আমি? কান্না জড়িত কণ্ঠে আমার কথায় শব্দ করে হেসে উঠলেন উনি। কি সুন্দর হাসি উনার। ফর্সা গাল, খোঁচা খোঁচা দাড়ি, গোলাপি ঠোঁট। হাসলে যেন উনার সৌন্দর্য আরও বেড়ে যায়। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি আমি। এমনি এমনি কি তোকে লাবিব ভাইয়া পিচ্ছি ডাকে? বুচি সত্যি তুই বড় হইলি না? যদি কিছু হতো তাহলে কি তুই ওভাবে থাকতি নাকি? আরে বোকা, এখনো এটা বুঝলি না? ভাইয়ার কথায় ভাবনার জগতে পা রাখলাম আমি। ওভাবে বলতে কি বোঝাচ্ছে ভাইয়া? তাই তো, তাহলে আমি ওভাবে ছিলাম কি করে? তবে ভাইয়া যে বলল, আর ওর কপালে গালে লিপ ব্রাইট এলো কি করে? উনার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছি আমি। হয়তো আমার প্রশ্ন বুঝতে পেরেছেন উনি, তাই বললেন, দাঁড়া বলছি। তুই এটাই জানতে চাইছিস তো আমার কপালে গালে ব্রাইটের চিহ্ন কোথা থেকে আসলো? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। ভাইয়া ড্রেসিং টেবিলের সামনে গিয়ে কি একটা নিয়ে হাত মুঠো করে আমার সামনে দাঁড়ালো। আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছি ওর হাতের দিকে। আমার সামনে এনে হাত খুলল ভাইয়া। আরে এটা তো লিপস্টিক। হুম, লিপস্টিক। এটা দিয়েই আমি লিপ ব্রাইট এঁকেছি মজা করার জন্য। আর তুই কি বোকা মেয়ে, দেখ আমার কথায় সব বিশ্বাস করে নিলি। আরে বাবা, একটা মেয়ে হিসাবে তো এসব বিষয় বোঝা উচিত ছিল তোর। কিন্তু না বুঝলি, না কেঁদে কেটে গঙ্গা ভাসিয়ে দিলি। কাল কিছুই হয়নি, এটা ঠিক, আমি এসেছিলাম ঠিক দেখতে, কিন্তু তুই কোলবালিশ ভেবে আমাকে জড়িয়েই ঘুমিয়ে পড়লি। তাই বাধ্য হয়ে এই রুমে ছিলাম, আর কিছু না। কুমির ছানার কথা শুনে ওকে গুলি করতে ইচ্ছা করছে আমার। অসভ্য ছেলে আমাকে কিনা কি বলেছে। আমিও কি বোকা সত্যি বিশ্বাস করে বসে আছি? ছি, রোজ নিজের উপর কনফিডেন্স নেই তোর? উনার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছি আমি। এত খারাপ বাজে ছেলে আপনি?
আমাকে কি সব আবোল তাবোল বলে বোকা বানালেন? বোকাকে বোকা বানাতে কার না ভালো লাগে? বিড়বিড় করে। কিছু কি বললেন? ৩২ দাঁত কেলিয়ে বলে উঠলাম। কিছু বলিনি তো। দেরি হয়ে যাবে, যাচ্ছে, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, আমি আসছি বলে কোনো মতো বুচির সামনে থেকে পালিয়ে এলাম আমি। উফ বুচিকে যা লাগছিল না, কিন্তু না, তোর সাথে কিছু করতে পারি না আমি, কারণ এখনো সেই অধিকারই জন্মায়নি আমার। যেদিন অধিকার পাবো সেদিন তোকে আপন করে কাছে টেনে নেব আমি। বুচির জন্য সেই কখন থেকে ড্রয়িং রুমে বসে আছি আমি, কিন্তু বুচির আসার নামই নেই। কি এত সাজছে কে জানে, আর কেনই বা সাজছে? এই বুচি তাড়াতাড়ি নিচে আয়। এই নিয়ে অনেকবার ডেকেছি কিন্তু বুচির কোনো সাড়া নেই। এতক্ষণ পর বুচির দেখা পেলাম আমি। পিঙ্ক কালারের টপস পরে নিচে নামছে। জানতাম আমি যেটা বলবো তার উল্টোটা পড়বে, তাই ইচ্ছা করেই হোয়াইট টপসের কথা বলেছিলাম। ফর্সা হওয়ায় কালারটায় বেশ মানিয়েছে ওকে। লম্বা চুলগুলে কোমর পর্যন্ত ছেড়ে দিয়েছে, কিন্তু কোনো সাজগোজ নেই, প্রতিদিনের মতো করেই সেজেছে। তাহলে এত টাইম লাগলো কেন কে জানে। ওর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি আমি। ওকে দেখে যেন নেশা ধরে গেছে, যা কাটিয়ে ওঠার সাধ্য আমার নেই। বুচির তুড়ির আওয়াজে কল্পনার জগৎ থেকে বাস্তবে পা রাখলাম আমি। কি হয়েছে, এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? কোনো কিছুতেই শান্তি পাই না। না খেতে ঘুমাতে বসতে উফ কিছুতেই শান্তি নেই। তুই আমাকে ষাঁড় বললি? ষাঁড়েরোর মতো কি করলাম আমি? তোর সাজগোজেরোর ঘটা রেখে তাড়াতাড়ি নিচে আসার জন্য আমি শুধু ডাকছিলাম, আর তো কিছু না। তোর ভালোবাসা দিয়ে আমাকে শান্ত না করলে তোরও শান্তি হবে না জানি আমি। এমন কথা শুনে চোখ রসগোল্লার মতো করে তাকালাম আমি। ভালোবাসা গাছের মোয়া নয়, চাইলেই পাওয়া যাবে। আপনার মাথায় কখনো বুদ্ধি হবে না তাই না? কোথায় সেজেছি আমি? সত্যি তো সাজিসনি। তাহলে এতক্ষণ রুমে কি করছিলিস? পরশু থেকে আমার টেস্ট এক্সাম আছে আর আজকে ক্লাস টেস্ট আছে, এই জন্য একটু পড়তে বসেছিলাম, কিন্তু ষাঁড়ের চিৎকার শুনে বাধ্য হয়ে নিচে নামতে হলো আমায়। এবার বলুন কিসের জন্য ডেকেছেন? কিসের জন্য মানে? কলেজ যাওয়ার জন্য। চল বেরিয়ে পড়ি। সরি, আপনি এগুতে পারেন, আমি যেতে পারছি না। আপনার সাথে গেলে সিয়াম রাগ করবে। আমার কথায় হেসে উঠলেন ভাইয়া। চিন্তা করিস না, তোর সিয়ামের হাত থেকে বাঁচানোর দায়িত্ব আমার। আর এমনিও আমার সাথে গেলে সিয়াম রাগ করবে না, বরং দুজনকে একসাথে দেখলে খুশিই হবে। ভাইয়ার কথায় ব্যবহারে কেমন রহস্যের গন্ধ পাচ্ছি আমি। সিয়াম আর নাহিদ ভাইয়া সব বলে দেয়নি তো? তবুও যাব না আমি। যেতে তো তোকে হবেই। নিজের ইচ্ছাতে না গেলে জোর করে নিয়ে যাব। তবুও তোকে না নিয়ে কলেজ যাচ্ছি না আমি। এতদিন কিছু বলিনি বলে সাপের ৫ পা দেখেছিস। ভাবিস না অন্যদিনের মতো তোকে ছেড়ে দেব আমি। আজকে আমাকে না নিয়ে বাসার বাইরে এক পাও দিতে পারবি না। ঝাঁঝালো কণ্ঠে। আপনার কথায় চলতে বাধ্য নই আমি, আমার যার সাথে ইচ্ছা তার সাথে যাব। আমার ব্যাপারে কিছু বলতে পারেন না আপনি। মিসেস আয়েশা, শুরু হয়ে গেছে তোমাদের ঝগড়া। রোজ লক্ষ্মী মা আমার একা একা কি করে যাবি জানা ওর সাথে? কয়দিন তো তোর ইচ্ছামতো চলেছিস, একা একা কলেজ গেছিস, এবার তাহলে রোদের সাথে যা। আর ও যদি তোর ব্যাপারে কথা না বলে তাহলে কে বলবে? আর না করিস না প্লিজ। এই কুমির ছানার মা সবসময় আমাকে বিপদে ফেলে দেয়। কিন্তু আজকে কারো কথা শুনব না, আমি একাই যাব। সরি ফুপ্পি, আমি যেতে পারবো না। ওকে মমো।
আমরা আসছি বলেই ধুম করে কোলে তুলে নিল আমায়। নামান আমাকে। কিছুতেই না। জোরাজোরি করতে পছন্দ করলি না আমি, কিন্তু আজ তুই আমাকে বাধ্য করলি। এবার নেমে দেখা। মিসেস আয়েশা হাসতে হাসতে কুটি কুটি। ওদের বিদায় জানিয়ে রান্নাঘরে গেলেন উনি। এদিকে রোজ রোদকে এলোপাথারি কিল ঘুষি মেরাই যাচ্ছে, কিন্তু তবুও নিজেকে ছাড়াতে পারছে না। বাইরে বেরিয়ে গাড়িতে বসিয়ে দরজা লক করে দিল রোদ। কি হলো আজ, গাড়ি কেন? কুমির ছানা তো সবসময় বাইক দিয়ে যাতায়াত করে, তাহলে আজ বাইকে যাচ্ছে কেন? কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে গাড়িতে বসল রোদ। কারণ এতদিন তুই স্বেচ্ছায় আমার সাথে গিয়েছিস, তাই বাইকেই গিয়েছি। কিন্তু এখন তো তোকে জোর করে নিয়ে যাচ্ছি, তাই গাড়ি সেফ বুঝলি। রোজকে আর চোখে একবার দেখে সামনের দিকে নজর দিয়ে গাড়ি স্টার্ট দিল রোদ। কিন্তু রোজের মুখ বন্ধ হওয়ার নয়। সে চেঁচিয়েই যাচ্ছে। রোদ সেগুলো শুনেও না শোনার ভান করে ড্রাইভ করছে। কিন্তু বেশিক্ষণ শান্তিতে ড্রাইভও করতে পারল না। রোজ একবার ওর হাতে খামচি দিচ্ছে তো আরেকবার কাতুকুতু দিচ্ছে, এতে চরম বিরক্ত রোদ, কিন্তু তবুও কিছু না বলে নীরবে সহ্য করছে। আর ওকে বিরক্ত করতে পেরে খুব খুশি রোজ। রোদ গাড়ি থামাচ্ছে না দেখে ওর পাগলামি আরও বেড়ে গেলে। এবার গাড়ি না থামিয়ে পারল না রোদ। গাড়ি থামিয়ে রোদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল রোদ। কিন্তু সেদিকে রোজের কোনো হেলদোলি নেই। এই কি সমস্যা তোর? দাঁত কেলানো হাসি দিয়ে, সমস্যা তো একটাই, আমাকে গাড়ি থেকে নামিয়ে দিন। তাহলে আমার অত্যাচার থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, নইলে এগুলো চলতেই থাকবে। মুখে দুষ্টু হাসি ফুটিয়ে রোজের দিকে ঝুঁকে পড়ল রোদ। এই সামান্য অত্যাচারে আমার কিছুই হবে না। কিন্তু এখন তোকে আমি যে অত্যাচার করব তুই সহ্য করতে পারবি তো? পারলে আমারই ভালো লাগবে, আর যদি না পারিস তাহলে আমার হাত থেকে বাঁচার জন্য একটা পথই খোলা আছে, মুখ বন্ধ রাখো আর হাত নিজের নিয়ন্ত্রণে। রোজের আর বুঝতে বাকি নেই রোদ কিসের ইঙ্গিত দিচ্ছে। তাই কোনো কথা না বলে মুখে আঙ্গুল দিয়ে বসে আছে। রোজের এহেন আচরণে হেসে উঠল রোদ। কয়েকটা চুল বারবার রোজের কপালে বাড়ি খাচ্ছে, ওগুলো কানের নিচে গুজে আবারও গাড়ি স্টার্ট দিল রোদ। পুরো রাস্তায় কোনো কথা বলেনি রোজ। চুপচাপ বসে বাইরের প্রকৃতি দেখছিল। রোদ বারবার ওকে দেখছিল, কিন্তু রোজ তা দেখেও না দেখার ভান করে বসেছিল। একটা ঔষধেই কাজ হয়েছে, যাক, ভয় পেয়েছে কথাটা ভেবেই বারবার হাসছে রোদ। তা দেখে রোজের গা জ্বলে যাচ্ছে, কিন্তু কোনো কথা বলছে না। কলেজে এসে গাড়ি থামল। গাড়ি থামতেই নামার জন্য পাগল হয়ে উঠল রোজ। কিন্তু গাড়ি তো লক করা, নামবে কি করে? রোদ কোনো কথা না বলে চুপচাপ রোজের কাণ্ড দেখছে আর হাসছে। এতে যেন ওর রাগটা আরও বেড়ে যাচ্ছে। রাগে আগুন হয়ে আছে ও, যা যেকোনো মুহূর্তে কাউকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে সক্ষম। কি হলো, গাড়ির লক খুলছেন না কেন? আমি নামব? দাঁত কটমট করে। দেখতে পাচ্ছেন না কলেজ পৌঁছে গেছি? নাকি অন্ধ হয়ে গেছেন? অন্ধ? অন্ধ হয়ে গেছি তোর ভালোবাসায়। আচ্ছা, তোর ভালোবাসা দিয়ে আমাকে একটু আলোর পথ দেখাবি? তোকে ছাড়তে ইচ্ছা করছে না, তাই লক খুলছি না। আজকে যদি তোর এক্সাম না থাকতো তাহলে তোকে নিয়ে সারাদিন ঘুরে বেড়াতাম, কিন্তু তা আর হলো না। মন খারাপ করে। যত সব ফালতু কথা। লক খুলুরিন, আমার দেরি হচ্ছে। খুলব, তবে একটা শর্তে। চোখ বড় বড় করে তাকালাম উনার দিকে। ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলাম, কি শর্ত? কলেজ ছুটির পর আগের মতো লক্ষ্মী মেয়ে হয়ে আমার জন্য ওয়েট করবি। আমি না আসা পর্যন্ত এখানেই দাঁড়িয়ে থাকবি।
আমি আসলে একসাথে বাসায় ফিরব। নয়, কিছুতেই না। আমার যখন যার সাথে ইচ্ছা তার সাথে বাসায় ফিরব। কারোর জন্য ওয়েট করতে পারবো না আমি। তাহলে এখানেই বসে থাক। গাড়ির লক খুলছে না। আমিও ভার্সিটি যাচ্ছি না, তোকে নিয়ে এখানেই বসে থাকি। তাতে অবশ্য আমার কোনো প্রবলেম নেই, তুই আমার কাছে থাকলে আমার খুব ভালো লাগে। তোর দিকে চেয়ে দুচোখ ভরে তোকে দেখতে পারব। আপনি খুব খারাপ, জঘন্য লেজ বিশিষ্ট একটা লোক। কিভাবে আমাকে ফাঁদে ফেলছেন? আমার সাথে এমন করছেন তো কোনোদিনও ভালো হবে না আপনার। সেটা আমি জানি। তুই দেখে নি, সেই খারাপ ছেলেটাই একদিন তোর বর হবে। উনার মুখে বর কথাটা শুনে চমকে উঠলাম আমি। ভাইয়ার দিকে তাকিয়ে ভেবে চলেছি আমি। একদিন তো চেয়েছিলাম তুই আমার বর হ, সেদিন তুই চাসনি, আর আজ যখন তুই চাইছিস তখন আমি আর তোকে চাইছি না। কি অদ্ভুত। দীর্ঘশ্বাস ফেলে, কিরে কোথায় হারিয়ে গেলি? দেখ আমার শর্তে রাজি কিনা। রাজি থাকলে বল, আর না থাকলেও বল, এখান থেকে দূরে কোথাও ঘুরে আসি। আমি রাজি। এখন আমার কাছে এক্সামটাই ইম্পর্ট্যান্ট। কুমির ছানায়ের শোধ তুলব আমি, মনে রাখিস। এই তো গুড গার্ল। এভাবে আমার কথাগুলো শুনলেই তো বকাঝকা শুনতে হয় না। শুধু ভালোবাসা আর আদর পাবি, গাল টেনে। ঠিক আছে, কথাটা মনে থাকে যেন বলে গাড়ির লক খুলে দিলাম আমি। লক খুলতেই তাড়াহুড়ো করে গাড়ি থেকে বেরিয়ে দাঁড়ালো রোজ। এতক্ষণ গাড়িতে ছিলাম বলে আপনার কথা মেনে চলেছি। এবার আর গাড়িতে নেই, আমি মুক্ত স্বাধীন। সো আপনার জন্য ওয়েট করার কোনো প্রশ্নই উঠছে না। আমার যখন ইচ্ছা তখনই বাড়ি চলে যাব। সো মিস্টার রোদ বাই, এই রোজকে জব্দ করা আপনার কাজ নয়, বুঝেছেন? ভাব নিয়ে ওর কথায় হেসে উঠলাম আমি। এতক্ষণ তো বিড়ালের মতো চুপ ছিলিস, যেই আমার কাছ থেকে ছাড়া পেয়েছিস অমনি বাদরের মতো লাফাতে শুরু করে দিয়েছিস। এত খুশি হইস না বুঝি, এই রোদকে তো চিনিস, যা বলে তাই করে। সো বিকালে দেখা যাবে, তুই একা যাস নাকি আমার সাথে? এই রোজও কম যায় না। আমিও দেখব কে জিতে, কুমির ছানা নাকি আমি, বলেই কলেজ ঢুকে গেল রোজ। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওয়ানা হলাম আমি। কলেজ শেষে আমি আর লাবু গল্প করতে করতে বের হচ্ছি। লাবু আজকাল খুব মন মরা থাকে। মুখে সেই প্রাণ খোলা হাসি আর নেই। কি একটা নিয়ে যেন চিন্তায় আছে ও। কিন্তু সেটা কি বলছেও না আমাকে। নিজের মধ্যেই চেপে রেখেছে। দুজনেই গল্প করছি, তখনই পেছনে রাতুলের গলা শুনতে পেয়ে দাঁড়িয়ে গেলাম আমি। এই ছেলেটা পৃথিবীর সবচেয়ে অসহ্যকর ছেলে, যাকে সহ্য করা আমার পক্ষে ইম্পসিবল। এই যে দুই বান্ধবীতে কি কথা হচ্ছে, আমার সাথেও একটু শেয়ার করো। এই রামছাগলের কথা শুনেই মাথায় আগুন জ্বলে উঠল আমার। আমরা কি নিয়ে কথা বলছি তা তোকে বলতে যাব কেন? সবসময় আমাদের পিছু পিছু থাকিস। আমরা যেখানেই যাই সেখানেই তুই লজ্জা করে না মেয়েদের ডিস্টার্ব করতে? লাবুসরোজ থামো, বাদ দে না। চল আমরা চলে যাই। ফিসফিস করে, না যাব না। তোর বয়ফ্রেন্ড বলে তুই ওকে ভয় পেতেই পারিস, কিন্তু আমি নই। রাতুল লজ্জা, তাও আবার আমার বলেই হোহা করে হাসতে লাগল। আমার কিসের লজ্জা রোজ? আমি তো লাবুকে ভালোবাসি আর অন্য মেয়েদের সাথে একটু ফ্লার্ট করি, এই যা। লজ্জা তো তোমাদের হওয়া উচিত, তুই আর লাবু যা করেছিস তার জন্য। হোয়াট টট? আমরা তোর মতো কি করছি যাতে আমাদের লজ্জা লাগবে? অবাক হয়ে, জানিস না
তাহলে শোন বলছি, তুই আর তোর লাবু যেভাবে জামা কাপড়ের মতো বয়ফ্রেন্ড পাল্টাস আমি তো সেসবের কিছুই করি না। লাবু এই রাতুল পাগলের মতো কি বলছে? লাবু কোনো কথা না বলে পাথরের মতো দাঁড়িয়ে আছে। এই রাতুল কি বলছিস এসব? যা বলছি তার একটা কথাও মিথ্যা নয়। দাঁড়া তোদের ডিটেলসে বলি, তাহলে সবটা ক্লিয়ার হবে। তোর লাবু আমার মনে প্রেম জাগিয়ে অন্য একটা ছেলের সাথে কিছুদিন ঘোরাফেরা করল। যখন ছেলেটার কাছে সব চাওয়া পাওয়া হয়ে গেল তখন আবার আমার কাছে ফিরে আসলো। তুইও সেই একই কোয়ালিটির মাল। এতদিন রোদ ভাইয়ার সাথে ফষ্টিনষ্টি করলি, কিছুদিন সিয়াম নামের একটা ছেলের সাথে কি করেছিস কে জানে। এখন আবার রোদ ভাইয়ার কাছেই ফিরে গেছিস। আর আমি যদিও এসব করে থাকি তাহলে আমি খুব খারাপ ছেলে, আমার বেলায় এসব যায় সেটা সবাই জানে। কিন্তু তোমরা তো খুব ভালো মেয়ে, তাহলে এসব করে বেড়াও কেন? রাতুলের কথাগুলো শুনে আপনা আপনি পানি পড়ছে আমার চোখ থেকে। কি বলল ও? আমি ফষ্টিনষ্টি করছি? পরক্ষণে আবার লাবুর কথা মনে হলো আমার। লাবু ও কাকে ভালোবাসত আর কে সে? আর যদি তাকে ভালোই বাসত তাহলে এখন রাতুলের সাথে রিলেশনে জড়িয়েছে কেন? ওর দিকে তাকালাম আমি, দাঁতে দাঁত চেপে কথাগুলো সহ্য করছে ও, কিন্তু কেন? রাতুলকে কিছু বলতে যাব তার আগেই আমার পেছনে থেকে ওর নাক বরাবর একটা ঘুষি মারল কেউ। ঘুষির তাল সামলাতে না পেরে ছিটকে কিছুটা দূরে হুমড়ি খেয়ে পড়ল রাতুল। কে মারল সেটা দেখার জন্য ফিরে তাকালাম আমি। ভাইয়া রক্তচক্ষু নিয়ে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা রেগে আছে ও। রাতুলের নাক ফেটে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। লাবু ভয় কাঁপছে, এটা রাতুলের কষ্টের জন্য নয়, অন্য কিছুর জন্য। ভাইয়া রেগে রাতুলের কাছে গিয়ে আরো কয়েকটা কিল ঘুষি লাথি মারতে লাগল। ও রেগে গেলে নিজের মধ্যে থাকে না, এভাবে মারতে থাকলে মরে যাবে তো। দৌড়ে ভাইয়ার কাছে গেলাম আমি। ভাইয়া কি করছিস? ছাড় ওকে, এভাবে মারলে মরে যাবে তো। মরে যাক, ওর মতো ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার রোজকে অপমান করিস, যা নয় তাই বলছিস। রোজ সম্পর্কে কিছু বলার আগে তোর 10 বার ভাবা উচিত ছিল তুই কার সম্পর্কে কি বলছিস। আমার রোজকে কাঁদিয়েছিস আজ তোকে আমি। এদিক ওদিক কিছু খুঁজতে লাগলো ভাইয়া। কিছুতেই ওকে শান্ত করা যাচ্ছে না। ভাইয়ার কাটা হাত থেকে রক্ত ঝরছে, কিন্তু সেদিকে তার কোনো হুঁশই নেই। এর মধ্যে কলেজের অনেক ছেলেমেয়েও জড়ো হয়ে গিয়েছে। ভাইয়া আমার কথাটা শোনে প্লিজ। কিন্তু কিছুতেই কথাগুলো শুনছে না। একটা বড় লাঠি নিয়ে রাতুলের দিকে তেড়ে যাচ্ছে ভাইয়া। কিছু ছেলে এসে ভাইয়াকে আটকানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। কোনো উপায় না পেয়ে ভাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম আমি। রোজ ছাড় আমাকে। না, ছাড়ব না। প্লিজ তুই এবার শান্ত হ। অনেক তো মেরেছিস, আর মারিস না প্লিজ। ও মরে গেলে তোকে জেলে যেতে হবে, তখন আমি কি করে থাকব বল? তুই ওকে ক্ষমা করে দে প্লিজ। আমার কথা শুনে অনেকটা শান্ত হলো ভাইয়া। হাত থেকে লাঠিটা পড়ে গেল, আমাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে রাতুলের সামনে দাঁড়ালো। রাতুল এখনো নিচে পড়ে আছে, কয়েকজন ছেলে মিলে ওকে উঠানোর চেষ্টায় আছে। এই রাতুল, আজ রোজের জন্য তোকে ছেড়ে দিলাম আমি। নেক্সট টাইম লাবিবা আর রোজকে যদি কোনো খারাপ কিছু বলিস তাহলে তোকে এই পৃথিবী থেকে বিদায় করার ব্যবস্থা করব। রোজ আমার কলিজা লাইফ লাইন, ওকে নিয়ে যদি আর কোনোদিন অপমান করিস তাহলে। সরি ভাইয়া, আমার ভুল হয়ে গেছে। আর কখনো এমন হবে না। রোজ আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে। যা, নাক থেকে এখনো রক্ত ঝরছে।
রক্ত বন্ধ করার ব্যবস্থা কর। আর প্লিজ এবার মেয়েদের সম্মান করতে শিখ। হসপিটালের উদ্দেশ্যে চলে গেল রাতুল। লাবু এখনো ঠায় দাঁড়িয়ে আছে আর চোখের জল ফেলছে। ওর ব্যাপারটা ঠিক কি বুঝতে পারছি না আমি। এদিকে ভাইয়ার হাত থেকেও রক্ত ঝরছে। গাড়িতে ফার্স্ট এইড বক্স আছে। এখন ওর হাতটা ব্যান্ডেজ করা ইম্পর্ট্যান্ট। লাবুর সাথে কালে নিয়ে কথা বলবো। লাবুকে বিদায় জানিয়ে ভাইয়াকে নিয়ে গাড়িতে বসলাম আমি। ভাইয়া রাগে গজগজ করছে, এখনো রাগ কমেনি। দেখি হাতটা দিন, মেডিসিন দিয়ে ব্যান্ডেজ দিতে হবে। কিভাবে রক্ত ঝরছে? লাগবে না, এমনি বন্ধ হয়ে যাবে। এমনি এমনি হবে না। সবকিছুতে এত জেদ করবেন না। এত জেদ ভালো না। দিন হাতটা জোর করেই হাত ব্যান্ডেজ করতে বসলাম আমি। আচ্ছা, এত রেগে যাওয়ার কি ছিল? ও কয়টা কথা বলল আর আমি খারাপ হয়ে গেলাম হয় নাকি? কেন ওর কথাগুলো ধরে এভাবে মারামারি করতে লাগলেন বলুন তো? চুপ থাক। যা বুঝিস না তা নিয়ে কথা বলবি না। তোকে এতগুলো খারাপ কথা বলার সাহস পায় কোথা থেকে? ওকে আজকে আমি মেরাই ফেলতাম, শুধু তোর জন্য বেঁচে গেল। শালা আমার রোজকে বাজে কথা বলা। নিন ব্যান্ডেজ কমপ্লিট। সবই বুঝি আমি। এই সামান্য একটা বিষয় নিয়ে একদম কথা বলবি না, মুখ চেপে ধরে। তোর কাছে এটা সামান্য হলেও আমার কাছে অনেক বড় ইস্যু। আমি বেঁচে থাকতে তোকে কেউ খারাপ কথা বলবে, ইনসাল্ট করবে, তা কিছুতেই মানব না আমি। ঠিক আছে, আর কিচ্ছু বলবো না। বাসায় যাব, তাড়াতাড়ি চলুন। এই যা, আপনি এই হাত দিয়ে ড্রাইভ করবেন কিভাবে? আমাকে নিয়ে এত চিন্তা করছিস কেন? ভালোবাসিস নাকি হুমম? ভ্রু নাচিয়ে। চিন্তা করিস না, পারবো আমি। ভাইয়ার কথায় কোনো ওড় না দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছি আমি। তোকে নিয়ে চিন্তা করব না তো কাকে নিয়ে করব রে ভাইয়া? তোকে ঘৃণা করি যাই আর যাই করি না কেন, তবুও তোর খারাপ চাই না। বাসায় এসে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আমি। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তা দেখতে ব্যস্ত। হাত বাড়িয়ে বৃষ্টির প্রতিটি ফোঁটা স্পর্শ করছি। হঠাৎ বৃষ্টিতে ভিজার ইচ্ছা জাগল আমার। যেই ভাবা সেই কাজ, দৌড়ে ছাদে পৌঁছালাম আমি। কিছুক্ষণ বৃষ্টিতে ভিজার পরই মাথার উপর ছাতা দেখতে পেলাম। কিন্তু ছাতা কোথা এলো? আমার পাশে ছাতা হাতে দাঁড়িয়ে আছে ভাইয়া। ভাইয়াকে দেখেই রেগে গেলাম আমি। এটা কি হলো? আপনি ছাতা নিয়ে এসেছেন কেন? আর এসেছেন ভালো কথা, কিন্তু আমার মাথার উপর ধরেছেন কেন? কারণ অতিরিক্ত বৃষ্টিতে ভিজলে তোর জ্বর আসবে। আমি চাই না তোর জ্বর আসুক। জ্বর আসলে আমার আসবে, তাতে আপনার কি? ছাতা সরান, আমি বৃষ্টিতে ভিজব। না, সরাবো না। জ্বর আসলে তো সেই আমাকে জ্বালিয়ে মারবি। আমি বাবা এসব প্যারা সহ্য করতে পারবো না। তাই নিজের সেফটির জন্য হলেও তোকে বৃষ্টিতে ভিজতে দেওয়া যাবে না। আরে আজব তো, আমি কি বাচ্চা নাকি? আমার জ্বর হলে অন্যকে জ্বালাবো? এসব ফালতু এক্সকিউজ বাদ দিয়ে যান এখান থেকে। হুম, যাব তো। একা নই, তোকে সঙ্গে নিয়ে তবেই। চল, রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করবি। যাব না আমি। আপনার ছাতা নিয়ে ভাগেন আপনি। না, যাব না। তুই যতক্ষণ এখানে থাকবি ততক্ষণ আমিও ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকব, দেখি তুই কি করে ভিজিস। ঠিক আছে, আমিও দেখছি কিভাবে আমাকে বৃষ্টিতে ভিজা থেকে আটকান আপনি। ভালোভাবে বললাম, কাজ হলো না তো। ওকে, তাহলে অন্যভাবে বিদায় করছি, জাস্ট ওয়েট। একটানে ভাইয়ার হাত থেকে ছাতা নিয়ে নিচে ফেলে দিলাম আমি।
এই রোজকে চ্যালেঞ্জ এখন আটকান বলে হাসতে লাগলাম আমি। একা ভিজতে ভালো লাগছে না, আমাকে নিয়ে ভিজবি এটা আগে বললেই হতো। এত অভিনয় করার কিছু ছিল না। এত ভালোবাসিস আমাকে, মুভিতে দেখেছি হিরো আর হিরোইন বৃষ্টিতে ভিজে রোমাঞ্চ করে, তোরও বুঝি সেই ইচ্ছা জেগেছে? বাঁকা হেসে। উফ, অসহ্য বিরক্তিকর। আপনি কি বলুন তো, যা নয় তাই বলা শুরু করছেন। আপনার সাথে রোমাঞ্চ করতে ভয়ই গেছে আমার। মুখ ভেঙচি কেটে, আমি শুধু আপনাকে এখান থেকে বিদায় করার জন্য এটা করেছি, সেটা আপনিও খুব ভালোভাবে জানেন। না জানি না আমি জানি তুই। ধুর, ভাল্লাগে না। এই আপদটার জন্য একটু শান্তিতে বৃষ্টিতেও ভিজা যায় না। মন খারাপ করে নিচে চলে যাচ্ছি। আমি যেতে নিলেই আমার কোমর চেপে উনার সাথে মিশিয়ে নিলেন উনি। উনার চোখে অদ্ভুত এক নেশা দেখতে পাচ্ছি আমি, যেই নেশায় ডুব দিতে ইচ্ছা করছে আমার, কিন্তু না, তা সম্ভব নয়। কি হলো, ছাড়ুন আমাকে। ছাড়ব বলে তো ধরিনি। আমারও আজ তোর সাথে রোমাঞ্চ করতে ইচ্ছা করছে। শান্ত কণ্ঠে, একদম উনার কাছাকাছি দাঁড়িয়ে আছি আমি। উনি নেশাভরা চোখ নিয়ে এগিয়ে আসছেন আমার দিকে। কি করব, উনার হাতে খুব সজোরে চিমটু কাটলাম আমি। উনি আহহ বলে হাতের বাঁধন কিছুটা হালকা হলেই উনাকে ছাড়িয়ে দৌড়ে নিচে নেমে গেলাম আমি। ভাগ্যিস বুদ্ধিটা মাথায় এসেছিল, না হলে। পাগলি একটা। এমনি এত কথা বলে আর আমি একটু আদর করতে গেলেই সব কুবুদ্ধি মাথায় এসে ভর করে। ধুর, মুড়োটাই নষ্ট করে দিল। ফ্রেশ হয়ে পড়তে বসেছি আমি। সারাদিনে ভাইয়ার সামনে যাইনি আমি। কি করছে কে জানে। লাবুর কথাটা বারবার মনে পড়ছে। কি হয়েছে লাবুর? রাতুল কি সত্যি সত্যি কথাগুলো বলল নাকি মিথ্যা? এই রকম হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমার মাথায়। ফুপ্পির ডাকে ভাবনায় ছেদ পড়ল আমার। রোজ খেতে আয়। তোর আঙ্কেল কখন থেকে তোদের জন্য ওয়েট করছেন। আসছি ফুপ্পি। খাবার টেবিলে বসে আছি আমি। কিন্তু রোদ ভাইয়া কোথায়, তাকে তো দেখতে পাচ্ছি না। যে সবার আগে খেতে বসে সে আজ সবার শেষেও আসার নাম নেই, ব্যাপারটা কি? রোদের বাবা হায়সা রোদকে দেখছি না, ও কোথায়? বাসায় ফিরেনি এখনো। ফিরেছে সেই বিকালে, আর বের হয়নি। বলেছে খাবে না। রোদের বাবা খাবে না কেন? কি হয়েছে? শরীর ঠিক আছো তো নাকি? না বলল তো ঠিক আছে। এমনি খাবে না বলে শুয়ে পড়ল। রোদের বাবা ঠিক আছে, তাহলে রোজ খাওয়া শুরু করি। ও আসবে না, তাহলে ওয়েট করে লাভ নেই। আয়েশা শোনো, খাওয়া শেষে রোজকে দিয়ে রোদের খাবারটা পাঠিয়ে দিও। না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। আর আমি জানি রোজ বললে না খেয়ে থাকতেই পারবে না। মিসেস আয়েশা ঠিক আছে, তোমরা খেয়ে নাও। উফ, কুমির ছানা দিলি তো আমাকে ফাঁসিয়ে। কেন রে, এখানে এসে খেয়ে নিলেই তো পারতি। না, আমাকে দিয়ে তোর সব কাজ করাতে হবে। এখন আঙ্কেলকে নাও বলতে পারবো না। ভাইয়ার রুমের দরজায় দাঁড়িয়ে আছি। ভেতরে ঢুকবো না সেটাই ভাবছি। না ঢুকলে খাবারটা দিব কি করে? ধুর, এত ভেবে কাজ নেই, খাবারটা রেখেই চুপচাপ চলে যাব। ভিতরে ঢুকে দেখলাম রুম পুরো অন্ধকার। লাইট অন করে খাবারটা টেবিলে রাখলাম আমি। বিছানায় তাকিয়ে দেখলাম কাতা মুড়ি দিয়ে শুয়ে আছে ভাইয়া। ভাইয়াকে এভাবে দেখে মনে পড়ল আমার বৃষ্টির পানি তো ভাইয়ার সহ্য হয় না। জ্বর আসে? তাহলে কি জ্বর এসেছে? ভাইয়ার পাশে বসলাম আমি, কিন্তু আজকে ভাইয়ার মুখে কোনো কথা নেই। হয়তো রুমে এসেছি এটাও বুঝতে পারছে না।
ভাইয়ার কপালে হাত দিয়ে অবাক আমি। এত জ্বর আর কাউকে কিছু বলেনি। সত্যি এই ছেলেটা বড় ইরেসপন্সিবল। এখন কি করব আমি? আগে খাবারটা খাওয়াই, তারপর ঔষধ দিয়ে জলপট্টি দিব। এই যে ভাইয়া, উঠুন প্লিজ, খাবেন। বুচি তুই এসেছিস? খাবো না আমি, এখন ঘুমাবো। হুমম, খেয়েই ঘুমিয়ে পড়বে, প্লিজ খেয়ে নাও। না, খাবো না। তুই আমার মাথায় হাত বুলিয়ে দে তো, মাথাটা বড্ড ভারী হয়ে আছে, ব্যথাও করছে। হুম, দিব। তার আগে খেয়ে নিন প্লিজ। না, খাবো না, খেতে ভালো লাগে না আমার। প্লিজ খেয়ে নিন। ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি, উঠে বসুন। হাতে এক লোকমা খাবার নিয়ে উনার মুখের কাছে ধরলাম আমি। খেয়ে নিন প্লিজ। কিছুক্ষণ চুপ থেকে উঠে বসলেন উনি। কিছুটা খেয়েই আবারও কাতা মুড়ি দিয়ে আমার হাত বুকে নিয়ে শুয়ে পড়লেন উনি। হাতটা ছাড়ুন, ঔষধ আনতে হবে তো। না, ছাড়ব না। ছাড়লেই আমাকে ফেলে চলে যাবি তুই। তোকে কিছুতেই ছাড়ব না আমি। উফ, আমি যাব না। ঔষধটা নিয়ে আবারও আপনার কাছে ফিরে আসব প্রমিজ। সত্যি আসবি তো? হুমম, ঠিক আছে তাহলে যা, 1 মিনিটে আবার চলে আসবি। ওকে, ছাড়ুন। ভাইয়ার কাছ থেকে হাত ছাড়িয়ে খাবারের প্লেট টেবিলে রেখে ঔষধ খাইয়ে মাথায় জলপট্রি দিচ্ছি আমি। জ্বরের ঘোরে আবোল তাবোল বকছেন উনি। আমি কান পেতে শোনার চেষ্টা করছি, কিন্তু কিছু বুঝতে পারছি না। তবে কিছুটা আন্দাজ করতে পারছি। বুচি আমাকে একটুও ভালোবাসে না। কেন রে বুচি? আমি না হয় একটু দেরিতে তোর ভালোবাসাটা ফিল করতে পেরেছি, কিন্তু তুই তো আমাকে ভালোবাসতি, তাহলে আমাকে ক্ষমা করে দে না। আর কত অবহেলা করবি? এই অবহেলা সহ্য হচ্ছে না আমার। খুব কষ্ট হয়, বুকে চিনচিন ব্যথা করে। এই বুচি, বলো না ভালোবাসি, আমি যে তোর এই একটা কথা শোনার জন্যই অপেক্ষা করছি। বলো না ভালোবাসি। এই কথাটা আওড়াতে আওড়াতে কোমর জড়িয়ে আমার কোলে ঘুমিয়ে গেল ভাইয়া। আমিও জানি না ভাইয়া, কেন তোকে মানতে পারছি না। কোথায় যেন আটকে আছি আমি। তোকে কষ্ট দিতে চাই না আমি, তবুও নিজের অজান্তেই দিয়ে ফেলি। ঘুমন্ত মুখটায় কি নিষ্পাপ লাগছে ওকে। একেবারে কিউটের ডিব্বা আলতো করে কপালে ঠোঁট ছুঁয়ে দিলাম আমি। কখনো যে ঘুমিয়ে পড়েছি তার খেয়াল নেই। সকাল 8টায় ফুপ্পির ডাকে ঘুম ভাঙল আমার। চোখ খুলে অবাক হলাম আমি। আরে, আমি তো ভাইয়ার ঘরে ছিলাম, তাহলে এখন নিজের রুমে এলাম কি করে? নিশ্চয় ভাইয়ার কাজ হবে। তাহলে ও কোথায়? জ্বর কমেছে তো? ফুপ্পি, ভাইয়া কোথায় গো? আমার কথায় অবাক চোখে তাকিয়ে আছেন ফুপ্পি। যেন কি একটা জিজ্ঞেস করে ফেলেছি আমি, যা আমার উচিত হয়নি। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আমার কথায় কিছুটা হাসলেন উনি। মাথায় হাত বুলিয়ে বলে উঠলেন, অনেকদিন পর আমার কাছে রোদের খোঁজ করলি তুই। এতে অনেক খুশি আমি। আসলে রোদ কি একটা কাজে বেরিয়ে গেছে, ওর লেট হবে বাসায় আসতে, আর যাওয়ার সময় বলে গেছে কলেজ যেতে হলে বাড়ির গাড়ি নিয়ে যেত, আর বিকালে গাড়ি পাঠিয়ে দেব, চলে আসিস। কথা না শুনলে খুব বকবে তোকে। কত তো তোমার ছেলের বকার ধারোধারি আমি। আসলে ফুপ্পি, কাল রাতে ভাইয়ার খুব জ্বর এসেছিল। কই, আমাকে কিছু বলল না তো। শুধু বলল একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে, কাজ মিটিয়ে ফিরে আসবে। এই ছেলেটা কি যে করে না, জ্বর শরীরে কোথায় গেল কে জানে। আচ্ছা তুই নিচে আয়, আমি খাবার দিচ্ছি। আচ্ছা ফুপ্পি। এত সকালে কি এমন জরুরি কাজ পড়ল, জ্বর শরীরে বেরুতে হলো? কলেজ থেকে এসে ড্রয়িং রুমে পা দিয়ে অবাক হলাম আমি। দাদু আর নিতু আপু এসেছে। দাদুকে দেখে লাফিয়ে উঠলাম আমি।
দাদু বলে দৌড়ে জড়িয়ে ধরলাম তাকে। দাদু পরম মমতায় জড়িয়ে নিলেন আমায়। দাদু তুমি আসছো কই? আমি তো জানি না। নানু ভাই তুমি আমার ছোট গিন্নিকে বলনি আমি আসছি? অহোহ, তার মানে ভাইয়া দাদুকে আনতে জ্বর নিয়েও স্টেশন গিয়েছিল। তাহলে কাউকে বলল না কেন? না নানু, এই বুচি জেনে কি করবে? আমরা সবাই জানলেই হবে। তুমি আসছো জানলে গাল ফুলিয়ে বসে থাকতো, কারণ কি জানো? কি কারণ নানু ভাই? অবাক হয়ে। তোমাকে আমি সবার থেকে বেশি ভালোবাসি কিনা। তুমি আসলে ওর ভালোবাসা কম পড়বে এটা ওর ধারণা, তার জন্য হিংসা হয়। ওহহ, তাই বলো? হওয়ারই কথা। এরকম হ্যান্ডসাম বরকে কেউই কারো সাথে শেয়ার করতে চাইবে না। সেখানে আমার দাদুভাই কি করে সহ্য করবে? উনার দিকে চোখ রাঙিয়ে তাকালাম আমি। কিন্তু তাতে উনার কিছু হলো না, উল্টে দাঁত বের করে হেসে চলেছেন উনি। দাদু তুমিও এসব আজগুবি কথায় কান দিচ্ছ? কার বর? কিসের বর? উনি আমার কাজিন, এই যা, আর কিছু না। দাদুভাই আমরা গ্রামে থাকলেও সবই জানি। গ্রাম থেকে এত জার্নি করে তোমাদের ঝগড়া দেখতে নিশ্চয় আসেনি। এসব ঝগড়াঝাটি বাদ দিয়ে একটু প্রেম টেম করো, আমরাও একটু দেখি। ভালোবাসার কথাও তো বলতে পারো দুজনে। আমি কিছু বলতে যাব তখনই নিতু আপু অভিমানী কণ্ঠে বলে উঠল, আমাকে কারো চোখেই পড়ছে না। আমি শুধু শুধু এসেছি, তোমরা নিজেরাই ঝগড়া করে যাচ্ছ, আমাকে কেউ ভালোবাসে না। ওহহ, সরি আপ্পি। এই কুমির ছানার জন্য তোমার সাথে কথা বলতে পারিনি বলে আপ্পিকে জড়িয়ে ধরলাম আমি। মিসেস আয়েশা, হয়েছে। এবার মান অভিমান ঝগড়াঝাটির পালা শেষ। এবার তাহলে সবাই ফ্রেশ হয়ে টেবিলে এসো, আমি খাবার দিচ্ছি। ওকে বলে যে যার মতো রুমে চলে গেল। নিতু আপু আমার সাথেই থাকবে। আর দাদু রোদ ভাইয়ার রুমের পাশে। চলবে।